আজকের এই মামলা মুভ করার জন্য যেহেতু স্যার আমাদের লার্নেড সেশন কোর্ট রুলিং দিয়েছেন, উনি কোনো বিধিতে এখানে এই মামলাটা মুভ করতে পারে না ডিউ টু ওনার যে এঙ্গেজ লয়ার ওকালতনামা যে লয়ার দিয়েছেন তিনি যদি চান ওনার সহযোগিতা চান সেক্ষেত্রে পারেন, কিন্তু যেহেতু উনি সরাসরি এটা মুভ করতে পারে না সেহেতু মামলাটা লার্নেড কোর্ট এটা উনি যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্তটা নথিভুক্ত করেছেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের আরেকটা বক্তব্য হচ্ছে এই রবীন্দ্র ঘোষ এখানে ওকালতি করতে আসেননি, তিনি এসছেন রাজনীতি করার জন্য। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে মিডিয়া থেকে অপপ্রচার করছে। গতকালকেও এই রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করা হয়েছে। তিনি আদালতের বাইরে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন, বিবৃতি দিয়েছেন, আইনজীবীরা তাকে অপমান করেছেন। আমরা তাকে সার্বিক সহায়তা করেছি, গতকালকেও করেছি। এবং আমরা আইনের শাসনে বিশ্বাস করি। চিন্ময় যেদিন জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়, রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী তার শুনানিতে অংশ নেয়নি, এককভাবে শুনানি করেছেন। আমাদের জাতীয় নেতারা বিগত সরকার আমলে অ্যারেস্ট হয়েছে, এক ঘন্টার মধ্যে নকল পায়নি, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। একদিন পর জজ কোর্টে শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতের সন্ত্রাস সৃষ্টি করে, আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিজ্ঞ দায়রা জজ আদালতে তারা পাথর ছুঁড়েছে, মসজিদ ভেঙেছে, শেষ পর্যন্ত আমার ভাইকে হত্যা করেছে। আজকে তারা এসছে রাজনীতি করার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। আইন অনুযায়ী আসেনি, আমরা আইনি শাসনে বিশ্বাস করি। আমাদের এখানে সম্প্রীতি বিরাজ করছে, আমাদের হিন্দু ভাইরা একসাথে আর বসে চায় খাচ্ছি, একসাথে বসছে ওকালতি করছি। এখানে কোনো সাম্প্রদায়িক আমরা সংঘাত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়নি। তারা চাচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে সুযোগ নেওয়ার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ করতে। আমরা আইনজীবী হিসেবে উনি আসেননি, উনি আসছেন রাজনৈতিক নেতা হিসেবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টে যেখানে চিন্ময় প্রভুর রায় চলছিল, যেখানে জানুয়ারির 2 তারিখ অবধি চিন্ময় বাবুকে জেলে রাখা হয়েছে, সেই ডেটটা আগে আনার জন্য কোনো রকম আইনজীবী কিন্তু বাংলাদেশ থেকে চিন্ময় প্রভুর হয়ে দাঁড়াতে পারছিল না। কারণ একটাই ছিল যে ওখানটা মুসলিম, কঠোর মুসলিম যারা আছে তারা বারবার করে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল চিন্ময় প্রভুর হয়ে যাতে কেউ ওখানে সওয়াল জবাব করতে না পারে, বা চিন্ময় প্রভুর হয়ে কেউ যদি কথা বলতে না পারে কোর্টে, এর জন্য তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তার জন্য কোনো রকমের অ্যাডভোকেট বাংলাদেশের প্রভুর হয়ে, চিন্ময় প্রভুর হয়ে কেউ দাঁড়াতে সাহস পায়নি। সেখানে একমাত্র এই যে ব্যক্তির কথা আমরা শুনলাম, যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বাংলাদেশে, ওনার বয়স মোটামুটি 80 পেরিয়ে গেছে। উনি যেহেতু হিউম্যান রাইটের কাজ করেছে এবং জবে থেকেই এই পুরো বিষয়টা উনি জেনেছেন যে যেইভাবে অন্যায়ভাবে চিন্ময় বাবুকে জেলের ভিতরে রাখা হয়েছে, তারপর থেকে ওনার মনের মধ্যে কোথাও একটা ব্যথা
কোথায় একটা ব্যথা দেখা দিয়েছে, তার জন্য উনি এখন এই বয়সে ঠিকঠাক করে হয়তো উনি হাঁটতেও পারছেন না। ওনাকে বাংলাদেশের পুলিশ তাকে সাপোর্ট করে হাত ধরে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে গেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে গিয়ে যখন কথা বলেছেন যে চিন্ময় প্রভুকে এইভাবে আটকে রাখা হয়েছে, তাকে জামিন দেওয়া হোক, কিন্তু সেই দেশের মানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে একেবারেই কিন্তু শক্ত পদক্ষেপ নিয়েছে যে না, 2 তারিখের আগে ওনার ব্যাপারে কোনো রকম কোনো মামলা শোনা যাবে না। তো কি হবে, জানুয়ারি মাসে 2 তারিখের পর থেকে ওনার ব্যাপারে জামিন হবে কি না, পরে মামলা হবে, পরে শোনা হবে। তার জন্য এই যে সিনিয়র পার্সেন্টেজ অ্যাডভোকেট আমরা দেখলাম, উনি অনেক চেষ্টা করলো যে করে হোক চিন্ময় প্রভুকে যাতে বাইরে আনতে পারে, কিন্তু উনি ব্যর্থ হয়ে গেলেন। কিন্তু এটাকে আমি একটা সেলুট জানাবো এর জন্যই, এর মতন ভালো লোক কিছু কিছু আছে বলে হয়তো আজকে উনি চেষ্টা করেছিল যে চিন্ময় প্রভুকে বাইরে আনার জন্য এবং সঠিকভাবে যাতে সবাই